This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল মালদার রতুয়া হাসপাতালে চিকিৎসক আর নার্সদের হুমকির মুখে পড়তে হয়েছিল, সেই ভিডিও আমরা পেয়েছি। চিকিৎসকদের দাবি যে রতুয়া হাসপাতালে ওই স্টিচ করতে হয় না, কেটে টেটে গেলে তার সুতোটা পর্যন্ত ছিল না। তাই ওই রোগী যে এসেছিল, আঙুল প্রায় কেটে দুটুকরো হয়ে গেছে, আঙুলের সেলাই করার দরকার ছিল, তার আত্মীয় পরিজনকে তারা বাইরের থেকে সুতো কিনে আনতে বলেছিলেন। না থাকলে কি করবেন, কিন্তু তারা সুতো টুতো এনে দিয়েছিলেন রোগীর আত্মীয় পরিজন। ডাক্তারও কিন্তু সেখানে ছিলেন, তিনি যথাযথভাবে স্টিচ করে দিয়েছেন। 3টে স্টিচ পড়েছিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছেন। সব কিছু মিটে যায় যখন, মানে রোগীর যাবতীয় চিকিৎসা ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে যায়, রোগীর পরিবার তখন নাকি ডাক্তারদের ওপর চড়াও হয়। বাইরের থেকে সুতো কিনতে হয়েছে বলে ডাক্তারদের হুমকি দেওয়া হতে থাকে। যেখানে ডাক্তার ছিলেন, যেখানে রোগীর চিকিৎসা হয়েছে, সেখানেও কেন ডাক্তাররা নিরাপত্তার অভাব বোধ করবেন? সুতো না থাকার দায় ডাক্তারদের ওপর কেউ কেন ঝাড়বেন? এটা কি এই জন্যে যে আস্তে আস্তে কেউ সফল হয়ে যাচ্ছেন মানুষের কাছে এই ডাক্তারদের ভিলেন বানিয়ে দিতে? কারণ যত বেশি যাবতীয় এই না থাকার দায়, না পারার দায় এই ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়া যাবে, তত বেশি করে সরকারের ওপর থেকে দায় কমে যাবে। পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই। এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে। ব্যাপারটা থেকে নিরাপত্তাহীনতা তো পুরোটা থাকছেই। অ্যালকোহলিক পেশেন্টরা মাঝে মাঝে এরকম, এটা হামেশাই মাঝে মাঝে হতে থাকে। আচ্ছা, কোথাও একটা কাউন্টার ফ্যানাটিজম কি কাজ করছে? উল্টো প্রতিবর্ত ক্রিয়া এবং উন্মত্ততা। হয়তো কোথাও গিয়ে যারা ডাক্তারদের উপর হামলা করছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা না পেয়েই হয়তো তারা এতটা উত্তেজিত এইভাবে রিয়্যাক্ট করছেন, অথবা তারা একটা বিরুদ্ধ প্রচার শুনে সেটাতে বিশ্বাস করতে শুরু করেছেন, মনে মনে ডাক্তারদের ভিলেন ভাবতে শুরু করেছেন। যেটা বলছিলাম, এটা কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতেই পারেন। এই সব কিছুর প্রতিবাদেই তারা কর্মবিরতি করছেন। কিন্তু এর ফলে যদি রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোটাই ভেঙে পড়ে, কারা ভুগবে? সরকার, রাজনৈতিক দল? ভুগবে তো সাধারণ মানুষ। ফলে ডাক্তারদের আন্দোলন সেই মানুষের কাছাকাছি কিভাবে পৌঁছবে? এটা তো একটা দিক, কিন্তু এর সঙ্গে আরও একটা দিক আছে। এই পরিস্থিতিটার জন্য সরকারের কি কোনো দায় নেই? দেখুন, সেলাই করার মতো সুতো সরকারি হাসপাতালে, ওই রতুয়ার সরকারি হাসপাতালে ছিল না। এটা তো পরিকাঠামোর অভাব, স্বাস্থ্য দপ্তরের দেখার কথা। টার্গেট কারা হচ্ছেন? চিকিৎসক, নার্সরা। অথচ এই ক্ষেত্রেও, এই যেখানে তারা আক্রান্ত হচ্ছেন, সরকারের কি দায়িত্ব ছিল? সরকার সুপ্রিম কোর্টে বলেছিল যে 14 দিনের মধ্যে সব সরকারি হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা হবে। নিরাপত্তারক্ষী মোতায়েন থেকে শুরু করে সিসি ক্যামেরা ইনস্টলেশন সব কিছু, অথবা ধরুন রেস্ট রুম থেকে শুরু করে বাথরুম তৈরির মতো কাজ সব 14 দিনে শেষ হয়ে যাবে। সরকারি আইনজীবী বলেছিলেন, কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে বলেছিলেন। সেই কাজ যে হয়নি, এটা তো সুপ্রিম কোর্টের কথাতেই পরিষ্কার। স্বয়ং প্রধান বিচারপতি বলছেন 50% কাজও এগোয়নি। তাহলে এই টাইম লাইনটা দিলেন কি করে? আর এই জায়গা থেকে রাজ্যকেও তো প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে রাজ্য সরকার ওই সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের তো ভিলেন করতে চেয়েছিল। লাভ কি হলো? রাজ্যকেই তো আদালতে অপদস্থ হলো, রাজ্যকেই তো শুনতে হলো যে এই রাজ্যে চিকিৎসা পরিকাঠামো এতটাই ভঙ্গুর, বেড পাওয়া যায় না, চিকিৎসার জন্য ডাক্তার পাওয়া যায় না। সম্মান বাড়ল? কারা রাজ্যকে অসম্মানিত করলেন?
জুনিয়র ডাক্তাররা যে 10 দফা দাবিতে নতুন করে এই আন্দোলনটা শুরু করলেন, সেই 10টার মধ্যে দ্বিতীয় দাবিটাই তো স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি। তারাও কি নতুন করে লোকজনের সামনে এই বিষয়টা দাগিয়ে দিচ্ছেন না যে সরকার এই যাবতীয় কিছুর দায় অস্বীকার করতে পারে না? সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা চাইছি। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থার যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিবি মিটিংয়ে অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করিনি, এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটা সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি, এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। শুনলেন তো, আরজি করের পিজিটি কিঞ্জল নন্দ বলছেন তারা অনেকগুলো অপশান নিয়ে আলোচনা করেছিলেন, আর কি কি করা যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, লম্বা বৈঠক চলেছিল। কিন্তু স্বাস্থ্য সচিবের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ দাবি আদায়ে কর্মবিরতিকেই তারা সব থেকে শক্তিশালী আন্দোলনের পথ হিসেবে তাদের মনে হয়েছে। রাজ্যের শাসক দল নেতারা বা সমর্থকরা এখন হয়তো ডাক্তারদের এই কর্মবিরতির সিদ্ধান্তকে মনে মনে বাহবা দেবেন, লুফেও নেবেন প্রকাশ্যে। কারণ তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের পর থেকে যে চাপটা তাদের উপর তৈরি হয়েছিল, যে দমবন্ধ অবস্থা ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে এই কর্মবিরতির সিদ্ধান্তটা কিন্তু ঢাল হয়ে দাঁড়াতে পারে, জানেন তো। এবার এই ঢালটাকে সামনে রেখে মানুষের কাছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে প্রচার করা যাবে, কিন্তু সেই ঢাল রাজ্যের কতটা কাজে আসবে বলুন তো। দেখুন, আগামীকাল মহালয়া, আজ থেকে ফের নাগরিক সমাজ রাস্তায় নামছে। বিকেলে কলকাতায় ডাক্তার আর নাগরিক সমাজের মিছিল হয়েছে। রাত থেকে ভোর পর্যন্ত রাস্তা দখলের কর্মসূচি রয়েছে। একটা সময় ছিল জানেন তো, যখন কি মনে হতো জানেন তো, যে এই কিছু কিছু জিনিস আছে খুব ছোঁয়াচে, যেরকম ওই করোনার ভাইরাস, কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে ছোঁয়াচে শব্দটা কি লেভেল অবধি যেতে পারে, কত তার শক্তি। এই সাম্প্রতিককালে দেখে মনে হচ্ছিল যে প্রতিবাদটা ওরকম ছোঁয়াচে হয়ে গেছে, জানেন তো। খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হচ্ছিল। মানুষ ওই জন্য এরকমভাবে পথে নেমে পড়েছিলেন, মানুষ প্রতিবাদ করছিলেন। এই প্রতিবাদ আমরা শুধু এই দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গেও দেখেছি। শুরু হয়ে গেছে সেখানে প্রতিবাদ, চা শ্রমিকরা প্রতিবাদে নেমেছেন। এবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদকে দেখে আমরা যখন ভাবছিলাম যে কোথাও গিয়ে প্রতিবাদটা বড্ড ছোঁয়াচে, তখন মনে হলো এরকম ছোঁয়াচে জিনিস তো আমরা আগেও দেখেছি, আরও অন্য কিছুর ক্ষেত্রেও দেখেছি। দুর্নীতি সেটা কি প্রতিবাদের থেকেও বেশি ছোঁয়াচে মনে হচ্ছে, জানেন তো। এই 1-2 বছর আগেও রাজ্যে একটার পর একটা দুর্নীতি সামনে এসেছিল। আমরা হয়তো একটুখানি এই এখন বিভিন্ন কিছু বলতে বলতে ভুলেই গেছি। এটাও কিন্তু এক ধরনের সাফল্য আর কি, এত দুর্নীতিকে ভুলিয়ে দেওয়া যায়। দেখুন, একের পর এক দপ্তরের বিরুদ্ধে সেই সময় দুর্নীতির অভিযোগ উঠছিল। একটা দপ্তর থেকে আরেকটা দপ্তর, আরেকটা দপ্তর থেকে আরেকটা দপ্তর, যেন দুর্নীতির মরশুম চলছিল। এখন চলছে প্রতিবাদের মরশুম, সারা রাজ্যে প্রতিবাদের হাওয়া বইছে। একদিকে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে প্রতিবাদ, অন্যদিকে ওই বললাম চা শ্রমিকদের বোনাসের দাবিতে প্রতিবাদ। এর পাশাপাশি রয়েছে ত্রাণ না পাওয়া মানুষের ক্ষোভ, ত্রাণের জিনিসপত্র সব বিক্রি হয়ে যাওয়ার মতো অভিযোগ। এর মধ্যেই আরও 2টো ঘটনা ঘটে গেছে। মাওবাদী মডিউলের পুজোর উদ্বোধন না, উৎসবের মরশুমের শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ এটা তো পিতৃপক্ষ, তাই উদ্বোধন হয় না, সূচনা ওই মানে উৎসবের মরশুমের, পুজোর না। সে যাই হোক, প্রথম দিন শ্রীভূমি স্পোর্টিংয়ের
ফিতে কেটেই উৎসবের উদ্বোধন হলো। কিন্তু উৎসবে ফেরার রাস্তা কি রাজ্য প্রশস্ত করতে পারলো? সেটা বুঝতে গেলে তো আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন আজ এই মুহূর্তে না বললেই না। ঠিক 10 বছর আগে ফিরিয়ে নিয়ে যাব আপনাদের। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে আইইডি বিস্ফোরণ হয়। চাঞ্চল্য পড়ে গেছিল দেশ জুড়ে, কারণ শোনা গেছিল যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জেএমবি তারা বাংলায় ঘাঁটি গেড়ে বোমা তৈরির কারখানা চালাচ্ছে। ভাবতেই পারিনি আমরা যে পাশের দেশের একটা জঙ্গি গোষ্ঠী এ রাজ্যে এসে এরকমভাবে কারখানা তৈরি করে বোমটম বানাতে পারে। শোনা গেছিল যে শেখ হাসিনাকে কুর্সিচ্যুত করতে জঙ্গি নাশকতার চাষ হচ্ছিল এই বাংলার মাটিতে। দুর্ঘটনাবশত একটা বিস্ফোরণ ঘটে যায়, আর তারপরই সব সত্য সেটাও আবার আমাদের বিস্ফারিত চোখের সামনে বেরিয়ে আসে। দেখুন, শেখ হাসিনা তো ইতিমধ্যেই কুর্সিচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক ভবিতব্যের পথে এগিয়ে চলেছেন, তারা তাদেরটা বুঝুন। কিন্তু এমন পরিস্থিতি থেকে এই বাংলায় আরও এক বিপজ্জনক মডিউলের হদিশ পেয়ে গেছেন এনআইএ গোয়েন্দারা। না জঙ্গি মডিউল, না মাওবাদী মডিউল। এর সন্ধানে কি এনআইএ তল্লাশিতে নামলো? দেখুন, একটা কথা ইদানিং খুব শোনা যায়, আরবান নকশাল। মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল শহুরে শিক্ষিত মানুষের এই নামকরণ হয়েছে কয়েক বছর আগে। আজ রাজ্যের 12টা জায়গায় এনআইএ অভিযান করেছে। অভিযানকারীদের লক্ষ্য ছিলেন তারাই, যাদের সাথে আরবান নকশালদের যোগাযোগ রয়েছে। হ্যাঁ, কাউকে গ্রেফতার করা হয়নি, শুধু 2জনকে আটক করা হয়েছে। কয়েকটা পরিবারের সদস্যদের 15ই অক্টোবর রাঁচির এনআইএ অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এবং এই যাবতীয় কিছুর অন্তরালে আরেকবার নতুন করে কিন্তু বোঝা যাচ্ছে যে যেভাবেই দেখুন সব কিছু কিন্তু ঠিক নেই। আরবান নকশাল হান্ট, রাজ্যে এনআইএ তল্লাশি, 12টি লোকেশনে এনআইএ। একদিকে শিরদাঁড়া সংগ্রাম, অন্যদিকে উৎসবের উপক্রম। আর এই টানাপড়েনের মাঝেই রাজ্যে এনআইএ তল্লাশি 12টি লোকেশনে। তার মধ্যে উল্লেখযোগ্য আসানসোলের ডিশেরগড়ে মানবাধিকার কর্মী সুদীপ্তা পালের বাড়ি, কলকাতার আনন্দপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক অভিজ্ঞান সরকারের বাড়ি, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় মানবাধিকার কর্মী বাসু নস্করের বাড়ি, পানিহাটিতে মানবাধিকার কর্মী দম্পতি শিপ্রা ও মানবেশ চক্রবর্তীর বাড়ি, নদিয়ার মদনপুরে প্রাক্তন মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তীর শ্যালকের বাড়ি। আমাদের ঘরে সার্চ করেছেন, আমার ঘরের সব আমার মোবাইল বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে। 2022 সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন। তার যে এফআইআরের যে কপি, আমাকে ওরা সাসপেক্ট করছে, যার প্রসেসের সাথে যুক্তে চাইছে, এনকোয়ারি করতে চাইছে। কেন তল্লাশি? এনআইএ সূত্রে খবর, অসমে ও উত্তর পূর্বাঞ্চলে মাওবাদী সংগঠনের শিকড় নাকি বাংলাতেও ছড়িয়েছে বলে সন্দেহ। 2021 সালে অসমের বরাক উপত্যকায় ধরা পড়েন মাওবাদী সেন্ট্রাল কমিটির সদস্য কাঞ্চন দা। উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলা, বিহার, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ে মাওবাদী ডেরায় অর্থ সরবরাহের নেটওয়ার্ক প্রকাশ্যে আসে। 2021 অক্টোবরে বোলপুরে গ্রেফতার হয় মাওবাদী নেতা মোস্তাফা কামাল ওরফে টিপু সুলতান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়িতা দাসকে 2022 সালের মার্চে নদিয়া থেকে গ্রেফতার করে এসটিএফ। জয়িতার সূত্র ধরে 2024 জানুয়ারিতে গ্রেফতার করা হয় সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দাকে। এপ্রিলে ঝাড়খণ্ডে আত্মসমর্পণ করেন মাওবাদী পলিট ব্যুরো সদস্য মিসির বেসরা। ঝাড়খণ্ডের চাইবাসায় ইলেকট্রনিক গেজেট ও মাওবাদীদের প্রচুর টাকা উদ্ধার হয়। সেখান থেকেই তদন্তকারীরা টাকা পাচারের বেঙ্গল লিঙ্ক পান কিনা তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে তদন্তকারীদের মোস্ট ওয়ান্টেড এখন এক বাঙালি মাওবাদী নেত্রী, প্রাক্তন মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তীর শালিকা নির্মলা দিদি। অসম ও উত্তর পূর্বাঞ্চলে অর্থ সংগ্রহ ও সংগঠন তৈরির কাজ করেন নির্মলা দিদি ও তাঁর স্বামী। বাম জমানার শেষ দিকে লালগড়কে কেন্দ্র করে জঙ্গলমহলের একটা বড় অংশ কার্যত মুক্তাঞ্চল হয়ে উঠেছিল।
এনআইএ অভিযান প্রমাণ করছে পশ্চিমবঙ্গের সমাজে অতিবান চোরাস্রোত এখনও রয়ে গেছে। কিন্তু এখন প্রত্যন্ত গ্রামাঞ্চল নয়, শহর ও শহর ঘেঁষা এলাকায় মাওবাদী যোগসূত্রের খোঁজ মিলছে। এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। দেখুন, রাঁচিতে নথিভুক্ত 2022 সালের যে মামলা, তাতে মাওবাদী পলিট ব্যুরোর অধিকাংশ সদস্যই কিন্তু অভিযুক্ত। 2 বছর পর সেই মামলার তদন্তেই এনআইএ এসে পৌঁছলো কোথায়? না আমাদের বাংলায়। এটাকে কি রাজ্য পুলিশের টুপিতে আরও একটা পালক বলবেন? 14ই আগস্ট আরজি করে ওই লুম্পেন হামলার কোনো পূর্বাভাস ছিল না কলকাতা পুলিশের কাছে। এদিনও এই যে এনআইএ এসে 12টা জায়গায় রাজ্যের মধ্যে এইভাবে অভিযান চালিয়ে গেল, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দাদের কাছে তার কোনো ইঙ্গিত ছিল কি? দেখুন, অসম আর উত্তর পূর্বাঞ্চলের মাওবাদী সংগঠনের শিকড়ও যদি পশ্চিমবঙ্গে থাকে, তার অর্থ কি? বাংলায় বসে প্রতিবেশী রাজ্যে অশান্তির ছক করা হচ্ছে। বাংলা কি তাহলে মাওবাদীদের সেফ হেভেন? শুধু বাংলা নয়, এমনিতেও পরপর যদি আগেরগুলোকেও ধরে, তাহলে কোথাও গিয়ে বাংলা কি যারা দেশ বিরোধী তাদের সবার জন্য একটা বেশ সেফ হেভেন? এটাই তো দাঁড়াবে। পাশের দেশে সেখানে গণ্ডগোলের আসল জায়গা পাওয়া গেছে এখানে, অন্য রাজ্যে সেখানে হামলার জন্য চক্রান্ত এখানে। এটা নিশ্চয়ই কোনো খবর আমাদের এখানকার পুলিশের কাছে ছিল না, কারণ থাকলে তারা নিশ্চয়ই ধরে ফেলতেন এদের। ধরে যখন ফেলেননি, তখন ধরতে হবে যে এটা তারা জানতেন না। আর যদি জেনেও না ধরে থাকেন সেটা তো অন্য কথা, কিন্তু সেটা হওয়ার খুব একটা সম্ভাবনা আছে বলে তো মনে হয় না। ফলে খবর না থাকাটাকেই অনেকটা বেশি স্বাভাবিক। সেটা কিন্তু রাজ্যের ইমেজের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর উত্থানের পেছনে তো মাওবাদীদের একটা বড় ভূমিকা আছে, এতে অস্বীকার করা যাবে না। মাওবাদীদের কিষেনজি না কিষেন মহারাজ, যাই হোক, তিনি তো বলেছিলেন যে মমতা ক্ষমতায় আসুক, এবং আমরা অনেকেই উল্লসিত হয়েছিলাম। ছত্রধর তৃণমূলের নেতা, সুচিত্রা মাহাতো তৃণমূলের নেতা, সমস্ত মাওবাদীরাই তৃণমূলের এখন সম্পদ। সেক্ষেত্রে যদি তারা কাউকে আশ্রয় দেন তাদের পুরনো বন্ধুবান্ধবদের, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। রাজ্য পুলিশ তো এদেরকে প্রোৎসাহন দেয়, তার কারণ হচ্ছে রাজ্য পুলিশকে আমি দোষ দিচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বিপদে পড়লে পরে এরাই বামপন্থী সেজে বামপন্থী আন্দোলনে ঢোকে, আন্দোলনটাকে মিটিয়ে দেবেন, এরাই নো ভোট টু বিজেপি করবেন ভোটের সময়। তো মুখ্যমন্ত্রী তো এদেরকে একটা থার্ড ফ্রন্ট খুলে রেখেছেন, ওনার ফেসলেস একটা ফ্রন্ট, যেখানে মুখ্যমন্ত্রীর মুখ নেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ হয়। অনেক রাজনৈতিক দল আছে যারা রাজনৈতিক বামপন্থী, তারা রাজনৈতিক কর্মকাণ্ডে তৃণমূল পয়সা দেয়।